experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। আমি চাচ্ছিলাম অরিত্রর আগে একটা চাকরি হোক, তারপর না হয় আমি ওকে নিয়ে মামা মামির কাছে যাব, তখন তো আর তারা আমাদের অপমান করতে পারবে না। অরিত্র যে বেকার এটা সে অনেক আর বাচ্চাদের সাথে কথা বলে কৌশলে জেনে নিয়েছে। ভাগ্যিস জেনেছিল। অরিত্র বেকার বলেই হঠাৎ বুদ্ধিকে সে কাজে লাগাতে পারল। সকলেই শ্রুতির মতামতকে প্রাধান্য দেয়। যদিও দুই পরিবার এখন একত্রিত হচ্ছিল না, তবুও অদিতি বেগম এবং সুলাইমান রহমান ছোটোখাটো একটা আয়োজন করেন আত্মীয় স্বজন এবং নিকট প্রতিবেশীদের জন্য। এদিকে হাঁফ ছেড়ে বাঁচে শ্রুতি। অরিত্রর মেয়ে কাজিনরা শ্রুতিকে সেখান থেকে নিয়ে অরিত্রর ঘরে আসে। কাজিনগুলো ইচ্ছি পিচ্ছি থেকে শুরু করে শ্রুতির সমবয়সীও আছে। পিচ্ছিগুলোকে ঘর থেকে বের করে দিল বড় কাজিনরা। ওদের মধ্যে একজন শ্রুতিকে পরখ করে হাস্যরসাত্মকভাবে বলল, অরিত্র ভাইয়ের পেটে পেটে যে এত শয়তানি তা কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি ভাবি। যখনই জিজ্ঞাসা করতাম ভাইয়ের কেউ আছে কি না, তখন এমন একটা ভান করতো যেন দুনিয়ার সবচেয়ে ইনোসেন্ট ছেলেটা সে, আর বলতো বিয়ে সাথে আমার দ্বারা হবে না, বুঝলি, আমি হব সন্ন্যাসী। আর এখন দেখেন, প্রেম তো ছিলই, এমনকি বিয়ে বাড়ি থেকে আপনাকে তুলেও আনলো। শ্রুতি গোপনে দীর্ঘশ্বাস ত্যাগ করে, মনে মনে বলে, বইন রে, পেটে পেটে শয়তানি তো তোদের ভাইয়ের না, আমার। মেয়েটি বলল, আচ্ছা ওসব কথা বাদ দেন, আপনাদের সম্পর্ক হলো কিভাবে? আমাকে কফি শপে ওই বিল দিতে গিয়ে, মানে ওয়েটার না ভুল করে বিলের লিস্ট আমায় দিয়েছিল আর আমারটা তাকে। তারপর? শ্রুতি দাঁতে দাঁত চেপে মনে মনে বলে, বেয়াদব মেয়ে। তারপর আবার কি না? তোর জন্য কি এখন আমার মিথ্যের গল্প বলার ঝুলি নিয়ে বসেছি? তুই বলবি তারপর, আর আমি একটা করে মিথ্যে গল্প বানাবো। তুই আবারও বলবি তারপর, আমি আবার আর একটা মিথ্যে গল্প বলবো। চুপ কর, নয়তো না এখনই থপড়ে দাঁত ফেলে দিব, বলে দিলাম। কিন্তু শ্রুতির আফসোস হচ্ছে কথাগুলো সরাসরি বলতে না পারায়। মিথ্যে বলতেও মন সায় দিচ্ছে না, কেননা মিথ্যে বললেই তো সে তুতলে যায়, আর যদি একবার ধরা খায় তবে। মেয়েটি এখনও তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। শ্রুতির কেন জানি মনে হচ্ছে মেয়েটা গোয়েন্দাগিরি করছে। নাম কি আপনার? প্রসঙ্গ পাল্টাতে প্রশ্ন করলো শ্রুতি, কিন্তু মেয়েটাও যেন না ছোড়বান্দা, বলল, সামিনা। আমায় আপনি করে বলা দরকার নেই, তুমিই বলতে পারেন। বলেন তো তারপর কি হলো? শ্রুতি মনে মনে কথাগুলো সাজিয়ে নিয়ে বলল, অনেক লম্বা কাহিনী, একদিন সময় নিয়ে বলবো। সংক্ষেপে বলেন তাহলে। হতচ্ছাড়ি, এত জেনে তোর লাভটা কি? এবারও সে মনে মনে কথাগুলো বলে নিজেকে ক্ষান্ত করার চেষ্টা করছিল। মুখে বলল, তারপর ওয়েটারকে বিষয়টা জানালাম। ওয়েটার সরি বলল। তখন অরিত্রর সাথে টুকটাক কথা হয়। এরপর একদিন হঠাৎ করেই দেখা হয়ে যায়। এরপর ফেসবুক আইডি, নাম্বার আদান প্রদান, এসবই হলো। তারপর প্রেম, আর তারপর বিয়ে। শ্রুতি এই মিথ্যা কথাগুলো বলতে একবারও আটকে যায়নি, কারণ এই পুরো ঘটনাই হচ্ছে রুমকির প্রেম কাহিনী, যার দরুন মুখস্থ বিদ্যার মতো ঝরঝর করে বলে ফেলে। সামিনাও যেন এক কাঠি এগিয়ে। সে জিজ্ঞেস করলো, তাহলে পালালেন কেন আপনারা? বাড়ি থেকে আমাদের সম্পর্ক মেনে নেয়নি তাই। এবার সামিনা চুপ হয়ে গেল। তার সন্দেহ ভুল প্রমাণিত হয়। শ্রুতির গড় করা মিথ্যাগুলি শুনে সে অরিত্র এবং শ্রুতির সম্পর্কের কথা বিশ্বাস করতে বাধ্য হয়। অরিত্র তখন অনিককে নিয়ে নিজের ঘরে আসে। সামিনার চোখে মুখে রাগ স্পষ্ট। মূলত সামিনা আপন কাজিন নয় অরিত্রর। সামিনার মা এবং অরিত্রর মা কলেজ জীবনের বান্ধবী ছিল, একদম বোনের মতো। সেই সূত্রেই ওরা কাজিন। সামিনা পিঞ্চ মেরে বলল, বাবা, বউকে দেখে এখন চোখের আড়ালও করতে চাও না? এরপর শ্রুতির দিকে তাকিয়ে বলল, জানেন ভাবি, আপনাদের বিয়ের আগে অরিত্র ভাইয়া কিন্তু আমায় বউ ডাকতো, সবাই জানতো আমরা জামাই বউ। শ্রুতি বাঁকা হেসে বলল, ছোটবেলায় ওরকম জামাইব না সবাই খেলে। মোটেও নয়, কিছুদিন আগ পর্যন্ত আমাদের মাঝে এমন সম্পর্কই ছিল। তাহলে জেনে নাও, এখন থেকে তোমাদের ডিভোর্স। সে এখন আমার। কুনজর বদনজর কোনো নজরই দিও না। কথাগুলো হাস্যরসাত্মকভাবে বললেও খানিকটা পিঞ্চ মেরেই বলল শ্রুতি, যেমনটা সামিনা পিঞ্চ মেরেছিল। শ্রুতির এমন কথায় সামিরার চোখ মুখ অন্ধকার হয়ে যায় আরও। অরিত্র শ্রুতির কথাবার্তা শুনে মনে মনে বলে, নাটক। সামিনা বাকিদের নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। শ্রুতি এবার চোখ মুখ পাকিয়ে বলে, ব্যাপার কি? ব্যাপার আবার কি হবে? পাল্টা প্রশ্ন করলো অরিত্র। ওই মেয়েটার ভাবগতি তো আমার ঠিক মনে হলো না।
পছন্দ করে আমায়। শুধু পছন্দ? কি জানি, ভালো টালো বাসতো নাকি জানি না। আপনি বউ কেন ডাকতেন? মজা করতাম, শুধুও নয়, আরও অনেকেই আছে। ঢং দেখলে বাঁচি না। সন্ন্যাসী হওয়ার স্বপ্ন দেখে তার নাকি আবার বউয়ের অভাব নেই। আজব, সত্যি সত্যি বউ ছিল নাকি? কিন্তু আপনি তো একদম বিনা সার্টিফিকেটে গলায় ঝুলে পড়েছেন। গলায় ঝুলে পড়বো কেন? আমি তো মুক্তোর মালা নই। অরিত্র দাঁত কিরমির করে বলল, আপনি কি বলতে চাচ্ছেন আমি বানর? ছোটবেলায় এমনই তো একটা প্রবাদ শুনতাম, বানরের গলায় মুক্তোর মালা। আমি যদি মুক্তোর মালা না হই তবে আপনিও বানর নন, টেনশন নিয়েন না। আপনাকে কি সহজ সরলটাই না ভেবেছিলাম আমি, এখন দেখছি ঠিক তার উল্টো। আপনি কি ভেবে নিয়েছিলেন আমি তো আর সেটা জানি না। জানার দরকারও নেই। আমায় জাস্ট এটা বলেন, আপনি সবাইকে এসব মিথ্যা কেন বলেছেন? শ্রুতি আশেপাশে একবার সতর্ক দৃষ্টি বুলিয়ে বলল, আমার থাকার জায়গার প্রয়োজন ছিল, আর এরকম সেফ জায়গা আমি আর পাবো নাকি সেটা আমার জানা নেই, তাই এই নাটকটা আমায় করতে হয়েছিল। আশ্চর্য, এই জন্য আপনি এত বড় মিথ্যা কথা বলবেন? আমার পরিবারের ইমোশন নিয়ে তো আমি আপনাকে খেলতে দেব না। এলাকায় আমাদের একটা সম্মান আছে, আপনার খামখেয়ালির জন্য সেটাও আমি নষ্ট হতে দেব না। এখনই আপনি সবার সামনে সত্যিটা স্বীকার করবেন। আপনি আমার কথাটা শুনুন। কোনো কথাই আমি শুনতে চাই না, আসুন আমার সাথে। শ্রুতির অপেক্ষা না করে অরিত্র নিজেই শ্রুতির হাত টেনে বাইরে নিয়ে যায়। শ্রুতি জানে অরিত্রর সাহায্য ব্যতীত এই নাটক এগিয়ে নেওয়া সম্ভব হবে না, কিন্তু সেখানে যদি অরিত্রই সত্যিটা বলার জন্য ফোর্স করে তাহলে শ্রুতির আর কোনো উপায় নেই, কারণ বিয়ের কোনো ডকুমেন্টস তার কাছে নেই। যেখানে বিয়েটা হয়নি সেখানে ডকুমেন্টস আসবে কোথা থেকে? ছোট্ট ড্রয়িং রুমটায় এখন হইচয়ের বদলে নীরবতা বিরাজমান। সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে রয়েছে শ্রুতি। কলিজা কাঁপছে তার। সত্যিটা জানার পর পরিস্থিতি কোনো আকার ধারণ করবে সেটা সে চিন্তাও করতে পারছে না। অনেকক্ষণ যাবৎ দুজনকেই নিশ্চুপ থাকতে দেখে সুলাইমান রহমান বললেন, কিরে, কি নাকি বলবি? বল। বলেন সব। শ্রুতিকে উদ্দেশ্য করে বলল অরিত্র। শ্রুতি ভীতু দৃষ্টিতে একবার তার দিকে তাকিয়ে দৃষ্টি নত করে নিল। অদিতি একবার স্বামীর দিকে তাকিয়ে ছেলেকে জিজ্ঞেস করলেন। অরিত্র নিজেই বলল, মা, একটা কথা তোমাদের বলা হয়নি। শ্রুতির হাত পা কাঁপছে অনবরত। অদিতি বেগম জিজ্ঞেস করলেন, কি কথা? অরিত্র কয়েক সেকেন্ড নিশ্চুপ থেকে হো হো শব্দ করে হেসে ফেলল। এতে উপস্থিত সবাই বেশ হকচকিয়ে যায়, এমনকি শ্রুতি নিজেও। ভরকে যায় সুলাইমান রহমান জিজ্ঞেস করলেন, হাসছিস কেন? মজা করলাম আব্বু। আমার আর শ্রুতির হুটহাট মানুষকে ভয় পাইয়ে দেওয়ার অভ্যাস আছে, এটাই তোমাদের বলা হয়নি। শ্রুতি অবাক হয়ে তাকায় অরিত্রর দিকে। বাকিরা যেন হাফ ছেড়ে বাঁচল। অদিতি বেগম মেকি রাগ দেখিয়ে বলেন, একদম তোর মতো এটাকেই খুঁজে এনেছিস। শ্রুতির বিস্ময় কাটেনি তখনও। এদিকে বাকিরা আবারও তাদের আলোচনায় ব্যস্ত হয়ে পড়ে। তখন সকলের দৃষ্টি এড়িয়ে শ্রুতিকে চোখ টিপ দেয় অরিত্র। সারাদিনে অরিত্রকে আর একা পেল না শ্রুতি, এমনকি সে নিজেও একা হতে পারেনি। মানুষজন সব সময় তার সাথে ছিল, যদিও তাদের সংখ্যা খুব বেশি ছিল না, বরঞ্চ ফ্ল্যাটটা ছোট হওয়াতে মানুষজন বেশি মনে হচ্ছিল। আত্মীয় স্বজনটা খেয়ে চলে যাওয়ার পর বাড়ির সবাই খেতে বসে। এখানে শ্রুতি নববধূর মতোই মাথায় লম্বা ঘুমটা এঁটে বসেছিল। গরমে তার দম বন্ধ হয়ে আসছিল, তার মধ্যে পরনে আবার শাড়ি। অদিতি বেগম লক্ষ্য করে বলেন, এখন আর মাথায় ঘুমটা দিতে হবে না, ঘুমটা ফেলে দাও। শ্রুতি মাথা নাড়িয়ে বলল, সমস্যা নেই, ঠিক আছে। কই ঠিক আছো? গরমে তো চোখ মুখের অবস্থা কাহিল, দেখি ঘুমটা ফেলো। তিনি নিজেই ঘুমটা সরিয়ে দিলেন। ঘর থেকে একটা ছোট্ট টেবিল ফ্যান এনে পাশে রাখলেন। বাতাস লাগছিল শ্রুতির আর অরিত্রর গায়ে। অনেক তখন নিজের চেয়ার ছেড়ে এসে বলে, ভাইয়া আমি এখানে বসবো, বাতাস খাবো। অরিত্র মুখ বিকৃত করে বলল, এই মোড়ার ছাড়ায় শান্তি নেই, সারাক্ষণ খাই খাই করে, এখন বাতাসও গিলবে। বাধ্য হয়ে অরিত্রকে উঠে অন্য চেয়ারে বসতে হলো। সুলাইমান রহমান খেতে খেতে বললেন, এখন একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নাও মা, একার ইনকাম বোঝই তো। অরিত্র চাকরি হয়ে গেলে আমরা একটা বড় বাড়ি নেব, তখন আর তোমার কষ্ট হবে না। শ্রুতি আপ্লুত হয়ে পড়ে আবেগে। মানুষগুলো এত কেন ভালো? সে বলল, আমার একটুও কষ্ট হচ্ছে না আঙ্কেল। আঙ্কেল? কে আঙ্কেল? শ্রুতি থতমত খেয়ে বলল, আব্বু।
আজ রাতে দুজনকে এক ঘরে থাকতে দেওয়া হয়েছে। এতে ঘোর আপত্তি রয়েছে অরিত্রর। শ্রুতি জিজ্ঞেস করলো, আপনি সবাইকে সত্যটা বললেন না কেন? মায়া হলো আপনার জন্য। ও আপনি মায়ের কাছে যান। মানে? মানে আপনি মায়ের রুমে মায়ের সঙ্গে ঘুমোবেন। আপনি আর আমি একসাথে এক ঘরে থাকতে পারবো না। কেন? কেন মানে? আপনি কি শুধু বড় হয়েছেন হাতে পায়ে? আমি কোনো সুপুরুষ বা উত্তম পুরুষ কোনোটাই নই। তাতে আমার কি? আজব, আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে? বাহিরের কেউ না জানুক, আমরা তো জানি আমরা বিবাহিত নই। ঠিক। কি টিক টিক ঠিক ঠিক শুরু করেছেন? যান মায়ের কাছে। গিয়ে কি বলবো? আমায় জিজ্ঞেস করছেন কেন? আপনার তো মিথ্যে কথার ঝুলি আছে, সেখান থেকে বের করবেন। শ্রুতির মুখটা একটুখানি হয়ে যায়, মুখটা কালো করেই বলে, আপনি সবসময় এভাবে কথা বলেন কেন? অপমান করেন শুধু। অপমান করিনি। আপনি এবার যান, আমার ঘুম পেয়েছে। অরিত্রর কথা মতো শ্রুতি সেটাই করল। অদিতি বেগমও কিছুটা খুশি হন। শ্রুতি তার কাছে থাকতে চেয়েছে তাই। সকালে ঘুম থেকে উঠেই অনিকের সাথে ছাদে যায় শ্রুতি। অনেক হাঁপিয়ে পড়েছিল, তাই ছাদের ফ্লোরেই পা ছড়িয়ে বসে পড়ে। পাশে বসে পড়ে শ্রুতিও। কিছুক্ষণ জিরিয়ে নিয়ে শ্রুতি জিজ্ঞেস করে, তোমার ভাই এখনো ঘুমায়? হুম। আচ্ছা অনিক, একটা কথা বলো তো। কি কথা? তোমার ভাইয়ের কোনো গার্লফ্রেন্ড ছিল? গার্লফ্রেন্ড কি? শ্রুতি চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে অনেকের দিকে, পরক্ষণেই আবার হেসে ফেলে। অনেকের চুলে হাত বুলিয়ে বলে, হ্যাঁ রে বাচ্চা। আচ্ছা এইটা বলো, ঢাকায় কোথায় কোথায় ঘুরেছ? অনেক জায়গায় ঘুরেছি ভাবি। কিন্তু আমি কোথাও ঘুরিনি। মনক্ষুণ্ণ হয়ে বলল শ্রুতি। কিছু সময় মাত্র আবারও উচ্ছ্বাসিত হয়ে বলে, একটা কাজ করে দেবে? অনেক মাথা নাড়িয়ে বলল, দেব। তুমি বাড়িতে বলবে যে বেড়াতে যেতে চাও, তারপর আমরা সবাই মিলে ঘুরতে যাব। আচ্ছা। সকালে নাস্তার টেবিলে ঘটল অন্য ঘটনা। শ্রুতি ভেবেছিল এক, আর অনেক বলেছে আরেক কথা। সকলের সামনে অনেক বলেছিল, আব্বু ভাবি না ঘুরতে যেতে চাই, আমাকে বলতে বলেছে আমরা সবাই ঘুরতে যাব। এই কথা শোনার পর সকলের দৃষ্টি এসে পড়ে শ্রুতির দিকে। এদিকে লজ্জায় তার মরি মরি অবস্থা। অদিতি বেগম বললেন, তা তো যাবেই, তবে আমরা সবাই না, অরিত্র আর শ্রুতি যাবে হানিমুনে। হানিমুনের কথা শুনে বিষম খায় অরিত্র। নাক মুখ দিয়ে খাবার বের হওয়ার জোগাড়, চোখ মুখ লাল হয়ে গেছে। অদিতি বেগম পানি খাইয়ে দেন দ্রুত, পিঠে হাত বুলিয়ে দেন, স্বগতোক্তি করে বলেন, খাওয়ার সময় কে যে নাম করে। বিষম খেলে প্রায় প্রতিটি বাঙালির ধারণা কেউ হয়তো নাম করেছে, কিন্তু এই কথা সত্যটা কতটুকু তা আদতে জানা নেই। অরিত্র কোনো রকম পরিস্থিতি সামলে নিয়ে বলল, এখন কোনো হানিমুনের প্রয়োজন নেই মা, আগে আমার চাকরি হোক। তুই চাকরির জন্য ভাবছিস কেন? টাকা তো আমি দেবো। বললেন সুলায়মান রহমান। এখানে অরিত্র ইমোশনাল হওয়ার ভান ধরে বলল, বাবা নিজেরও ইচ্ছে স্বপ্ন বলতে কিছু থাকে, প্লিজ এই ব্যাপারে কোনো জোর করো না। সুলায়মান রহমানও কিছু বললেন না। ছেলের ইমোশন বুঝতে পারলেন। এদিকে শ্রুতি মনে মনে বলে, আরে বাস, এ তো দেখি আমার চেয়েও বড় অভিনেতা। খাওয়ার পরে সুলায়মান রহমান অনেককে নিয়ে চলে যান। ওকে স্কুলে পৌঁছে দিয়ে তিনি অফিসে যাবেন। অদিতি বেগম ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। শ্রুতি জোর করে পাঠিয়েছে আর নিজে টেবিল পরিষ্কার করছে। অরিত্র সোফায় বসে টিভি দেখছিল। শ্রুতি টেবিল পরিষ্কার করতে করতে অরিত্রকে শুনিয়ে শুনিয়ে বলছে, কে যেন বলেছিল আমার একাই নাকি মিথ্যে বলার অভ্যেস আছে। অরিত্র শুনেও আর কথায় কান দিচ্ছিল না। শ্রুতিও সমান তালে উস্কাচ্ছিল। যখন একান্তই আর অনেক চুপ করে থাকতে পারছিল না, তখন বলল, শুনেন মিস, এই মিথ্যেটা না বললে কি হতো বুঝতে পারছেন তো? শ্রুতি কাঁধ নাড়িয়ে বলে, না বোঝার কি আছে এখানে? আচ্ছা মেয়ে মানুষ তো আপনি, সব কিছুই সহজভাবে নেন। সহজ জিনিস সহজভাবে নেব না? আমি তো জানতামই আপনি দিকটা ম্যানেজ করে নেবেন, তাই বলে এমন নাটক করবেন সেটা তো ধারণাই ছিল না। শুনেন, আমি কোনো নাটক করিনি, এছাড়া আর কোনো উপায়ও ছিল না। বুঝি বুঝি। নিকুচি করেছি আপনার বোঝার। অরিত্র মেকি রাগ দেখে টিভি বন্ধ করে চলে যায়। নয়তো স্মৃতির কবল থেকে মুক্তি পাওয়া তো সম্ভব নয়। শ্রুতিও বুঝতে পেরে মুচকি মুচকি হেসে বলে, সময়ের প্রবাহ মানে কেটে গেছে 1.5 মাস। এই বাড়িতে শ্রুতির খারাপ লাগেনি একটুও। সবাই এত এত পরিমাণে বেশি ভালোবেসেছে যে সে সকলের মায়ায় পড়ে গেছে।
কিন্তু তবুও কোথাও যেন একটা একাকিত্ববোধ, শূন্যতা। এই বাড়ির সকলে যতই ভালোবাসুক না কেন, নিজের বাড়ির জন্য মন কেমন করতো সব সময়। এই 1.5 মাস সে অদিতি বেগমের সঙ্গেই ঘুমিয়েছে। এতে তার মনে সন্দেহ জন্মেছিল, জিজ্ঞেসও করেছিল আসল ঘটনা কি। শ্রুতি বলতে পারেনি, হয়তো আশ্রয় হারানোর ভয় কিংবা কোনো অদৃশ্য মায়ার টানে। কিন্তু এভাবে আর কতদিনই বা চলবে? শ্রুতির আর মন মানছে না, বাড়িতে যেতে ইচ্ছে করছে। এই ব্যাপারে অরিত্রর সঙ্গে কথা বলতে হবে। অরিত্রর চাকরি হয়েছে 15 দিন হবে, অফিস ছুটি 5টায়, এখন বাড়িতে 3টে বাজে। আরও 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। তার আগে অদিতি বেগমকে সব জানানো প্রয়োজন। শ্রুতি ছোট ছোট কদমে রান্নাঘরে আসে। রান্না করছিলেন তখন তিনি। শ্রুতি কিছুক্ষণ নিশ্চুপ হয়েই দাঁড়িয়ে থাকে। কি ব্যাপার, কিছু বলবে? শ্রুতিকে খেয়াল করে জিজ্ঞেস করলেন অদিতি বেগম। আরও কিছুক্ষণ সময় নিশ্চুপ থেকে শ্রুতি বলল, কিছু বলতে চাই মা। হ্যাঁ। যদি আপনি রাগ করেন? করব না, তুমি বলো। যদি জানতে পারেন আমার আর অরিত্রর বিয়ে হয়নি। এতক্ষণ অদিতি বেগম কাজ করতে করতে কথা বলছিলেন। এবার কাজ রেখে তিনি শ্রুতির দিকে ঘুরে দাঁড়ালেন, কেননা এখানে শ্রুতির জন্য বড় ধরনের চমক অপেক্ষা করছিল। শ্রুতি ভীত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। অদিতি বেগম বললেন, যদি বলি আমি সত্যিটা জানি? শ্রুতি ঘাবড়ে যায়, নিরুত্তর হয়ে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। অদিতি বেগম শ্রুতির চিবুকে হাত বুলিয়ে বললেন, মায়ের থেকে কি কিছু লুকিয়ে রাখা যায় বলো তো? মা সবসময় তার সন্তানদের চিনতে পারে, মন পড়তে পারে, যদি সে হয় বন্ধুর মতো। তুমি আসার কিছুদিন পর থেকেই সত্যিটা আমি আর অনেকের বাবা জেনেছি। আমার পাগল ছেলে ভেবেছিল সত্যিটা বললে যদি তোমায় না থাকতে দিই, এজন্য সেও প্রথমে বলতে রাজি হতে চায়নি। মা বাবার কাছে কি আর সত্যি লুকানো যায়? তবে শর্ত দিয়েছিল, আমরা কেউ যেন তোমায় বুঝতে না দিই, তবেই সে সত্যিটা বলবে। শ্রুতির কথা বলার মতো ভাষা নেই। সে জানতো মানুষগুলো ভালো, কিন্তু এত বেশি ভালো তা জানা ছিল না। চোখ নির্গত হয়ে পানি বের হয় তার। অদিতি বেগম ব্যস্ত হয়ে বলেন, আরে মেয়ে, কাঁদছো কেন তুমি? কান্না করবে না একদম। সত্যি রাগ করেননি আপনারা? একটু না মা, কিন্তু এটা আমায় বলো তো, আজ হঠাৎ এই কথাগুলো বলছো কেন? বাড়ির কথা খুব মনে পড়ছে। ফিরে যেতে চাচ্ছ? শ্রুতি ওপর নিচ মাথা ঝাঁকালো। অদিতি বেগম নিরুত্তর। তার মন চাইছে না শ্রুতিকে যেতে দিতে। তার তো ইচ্ছে সত্যি সত্যি শ্রুতিকে অরিত্রর বউ বানিয়ে এই বাড়িতে রেখে দেওয়ার। কিন্তু তার একার ইচ্ছে হলেই কি হবে? এখানে ওদের দুজনের মতামতেরও প্রয়োজন রয়েছে। গোপনে দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, আচ্ছা, অরিত্র আসুক। আমায় যেতে দেবেন? অদিতি বেগম হেসে ফেললেন, বললেন, কেন দেব না? তোমায় আটকে রাখার কিছু তো নেই আমাদের কাছে। শ্রুতি খুশি, ভীষণ খুশি সে আজ। বাড়িতে ফিরে যাওয়ার আনন্দ, কাছের মানুষদের দেখতে পাওয়ার আনন্দ, সব কিছুই আজ তাকে পেয়ে বসেছে। সে উচ্ছ্বাসিত হয়ে বলল, তাহলে আমি জামা কাপড় গুছিয়ে রাখি। আরে আস্তে, এত অস্থির হয়ে পড়ছো কেন? আমার যে কি খুশি খুশি লাগছে তা আপনাকে বলে বোঝাতে পারবো না মা। শ্রুতি খুশি খুশি মনেই ঘরে চলে যায়। অদিতি বেগম ঠায় দাঁড়িয়ে রইলেন। মা ডাকটি এখনও তার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছে। শ্রুতি চলে গেলে আর কখনোই ওর মুখ থেকে মা ডাকটি শুনতে পারবে না। এতদিনে তার মনেই হয়নি এই মেয়েটি আসলে তাদের কেউ নয়। সর্বক্ষণ মনে হতো সে তো আমাদেরই একজন। শ্রুতির চঞ্চলতা, মিষ্টি হাসি, মাঝে মধ্যে বোকাশোকা কথাবার্তা, মায়া মায়া মুখ এবং সহজ সরল ব্যবহার দিয়ে সবার সঙ্গে খুব সহজেই মিশে গেছে। আপন হয়ে গিয়েছিল প্রতিটি মানুষের। মায়ার বন্ধন অদৃশ্য চৌম্বকের মতো টানে। অরিত্র অফিস থেকে বাড়ি ফেরার পরে দরজা খুলে দেয় শ্রুতি। এটা তার প্রতিদিনের রুটিনই বলা চলে। অরিত্র চাকরি নেওয়ার পর থেকে এই সময়টায় কলিং বেল বাজলেই শ্রুতি বুঝতে পারে অরিত্র এসেছে। শ্রুতি সব সময়কার মতো মিষ্টি করে হেসে তাকিয়ে আছে। তবুও অতিরিক্ত খুশি খুশি ভাবটা যেন উপচেই পড়ছিল, যার দরুন অরিত্রও বুঝতে অসুবিধা হয় না। হালিমের প্যাকেট শ্রুতির হাতে দিয়ে সে ভেতরে আসে। শ্রুতি রান্নাঘরে গিয়ে বাটিতে হালিম নিয়ে অনেক আর অদিতি বেগমের কাছে যায়। অরিত্র বা অদিতি বেগম কেউই খায় না তেমন। অনেক আর শ্রুতি খেলো। অরিত্র ফ্রেশ হয়ে মায়ের রুমে এসে কিঞ্চিত অবাক হয়। বিছানার উপর জামা কাপড়ের স্তূপ, এগুলো সব শ্রুতির। অরিত্র কিছু বুঝতে না পেরে মায়ের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, কোথাও যাচ্ছ নাকি শ্রুতিকে নিয়ে? শ্রুতি আমোদিত কণ্ঠে বলল, বাড়ি চলে যাব আমি। অরিত্র কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে।
জিজ্ঞেস করে, বাড়ি চলে যাচ্ছ মানে? আমাদের বাড়ি যাচ্ছি। অরিত্র অদিতি বেগমের দিকে তাকালেন, ছেলের মনোভাব বুঝতে পেরে বললেন, শ্রুতি সব বলল আমায়, বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কাল অফিসে ফোন দিয়ে ছুটি চেয়ে নিস।